বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে পরবর্তীকালে। আমার এটা ব্যক্তিগত ধারণা, ভুলও হতে পারে। এই যে আপনার ভালো শিক্ষা প্রতিষ্ঠান দরকার, যথাযথ শিক্ষা দরকার, এটা নিয়ে তিনি কোনো দ্বিমত পোষণ করেননি। কিন্তু তিনি যেটা বলতে চেয়েছিলেন যে আমরা যদি ভালো শিক্ষা প্রতিষ্ঠান এবং যথাযথ শিক্ষা পেলাম এবং তারপর বেশি বেশি নম্বর পেয়ে পাস করে গেলাম, বা কোনো রকম করে মুখস্থ করার জন্য পড়াশোনাটা করলাম, বা আমার কোনো একটা চাকরির জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য শুধুমাত্র পড়াশোনাটা করলাম, তাতে বোধহয় সঠিক শিক্ষাটাকে ধরা যায় না। এটা স্বামীজি এর জায়গায় উল্লেখ করেছেন এবং আমরাও সেটা দেখেছি যে ক্যারিয়ার সর্বস্ব মানুষ তৈরি হয় তাতে, সেই মানুষ কিন্তু আর কখনো অন্য কোনো মানুষের পাশে আপদে বিপদে, যেটা নীরঞ্জনদি বলছিলেন যে দাঁড়াবার মতো মানসিকতা তার মধ্যে থাকবে না, শুধু সে ক্যারিয়ার সর্বস্বই হয়ে যাবে। কে কোথায় স্টেশনে ঠান্ডায় কাঁপছে সেটার দিকে তার লক্ষ্য করার সময় থাকবে না, বাবা মৃতদেহ বাড়িতে পড়ে থাকলেও তার লক্ষ্য করার সময় থাকবে না। এই বিষয়গুলির দিকে আমাদের একটু লক্ষ্য রাখা দরকার। এবং আরেকটা জিনিস যেটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যে স্বামীজি যখন বিদেশে গেলেন, বিদেশে যাওয়ার পর তিনি সেখানে ভারতবর্ষ থেকে তিনি তো রিপ্রেজেন্ট করছেন, এবং তার সাথে সাথে এই যে দারিদ্রতার কথা এখানে বক্তারা উল্লেখ করেছেন, তিনি লক্ষ্য করেছেন প্রাচ্যের সাথে পাশ্চাত্যের কি তফাৎ, এখানে যে অর্থনৈতিক অবস্থা তার কত পিছনে আমরা। এখানকার যে সমস্ত দরিদ্র মানুষরা আছে তারা এত চরমভাবে অবহেলিত এবং শোষিত হচ্ছে যে এদের মুক্তির কোনো উপায় নেই। তখন তিনি বলেছিলেন যে এই সমস্ত মানুষের মধ্যে আমাদের আশা জাগাতে হবে, এদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। এদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে গেলে এদেরকে প্রত্যেককে আমরা যাতে আত্মনির্ভরতা শিক্ষা দিতে পারি, এদের প্রত্যেকের মধ্যে যাতে আধ্যাত্মিকতা বোধ জাগ্রত করা যায়, যাতে তারা এমন শক্তি সঞ্চয় করতে পারে যে তারা এই হতাশাগ্রস্ত যে মনোভাব সেই জায়গাটা থেকে কাটিয়ে উঠতে পারবে এবং সেখান থেকে তারা কামব্যাক করতে পারবে। এরকম স্বপ্ন স্বামীজি দেখেছিলেন। আমরাও পুরুলিয়ার প্রত্যন্ত এলাকায় বা আমার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের মাস্টারমশাইরা আছেন, আরো বিভিন্ন জায়গায় বীরভূমের মাস্টারমশাইরা আছেন, তারা সেই চেষ্টা করছি খানিকটা স্বামীজির দেখানো নির্দেশিত পথে, হয়তো তার কণিকা মাত্র আমরা পৌঁছতে পারবো না, কিন্তু খানিকটা হলো আমরা চেষ্টা করে যাচ্ছি। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে তিনি প্রশ্ন তুলেছিলেন যে বই পড়ছি আমরা, এটা কি শিক্ষা? এটা কি শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নাকি বৈচিত্র্যপূর্ণ জ্ঞান? এরকম তিনি একটা প্রশ্ন তুলেছিলেন যে এটা পড়লাম আমরা, পড়াশোনা করলাম আমরা, পড়াশোনা করা একটু চাকরিও পেয়ে গেলাম আমরা, তার মধ্যে দিয়ে আমাদের সবকিছু তৈরি হবে? আমাদের মনের একাগ্রতা কি এর মধ্য দিয়ে তৈরি হবে? আমরা শুধুমাত্র কি তথ্য সংগ্রহ করার মধ্যে নিজেদের নিবন্ধ রাখবো? এরকম প্রশ্ন তিনি একটা তুলেছিলেন। এবং তিনি তখন বলেছিলেন একটা ভালো কথা, যে ইচ্ছা স্রোত এবং প্রকাশ যদি নিয়ন্ত্রণে আনতে না পারা যায় তাহলে তাকে কোনোভাবেই সঠিক শিক্ষা হিসাবে আখ্যায়িত করা যায় না। এবং তার জন্য তিনি বলেছিলেন যে আমাদের প্রত্যেকের মধ্যে যে একাগ্রতা এবং বিচ্ছিন্নতার শক্তি আছে তাকে আমাদের আরো সংহত করতে হবে, তাকে আমাদের আরো বিকশিত করতে হবে, যাতে করে আমরা আমাদের নিজের মনের ভিতরে এমন একটা নিখুঁত যন্ত্র তৈরি করতে পারি যে তখন আমরা ঠিক করব কোন তথ্যটা আমি সংগ্রহ করব, কোন তথ্যটা আমি নেব না, বা কোনটা নিলে আমার ভালো হবে, এটা আমি নিজেই চিহ্নিত করতে পারবো। এরকম একটা মনের একাগ্রতার জায়গায় পৌঁছে যাওয়ার দরকার। এবং তার পরামর্শ ছিল এর জন্য বিভিন্ন সাধু সন্ন্যাসী ঋষি মহাপুরুষ যারা আছেন তাদের জীবন থেকে আমাদের অনুপ্রাণিত করতে হবে। আমরা স্কুলের অভ্যন্তরে এই কাজটাও খানিকটা চেষ্টা করছি, সব আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার পরিসর নেই, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে আমরা চেষ্টা করছি যে মনীষীদের জীবনী, বিশেষ করে ভ্যালু এডুকেশন একদম কমে গেছে, এখন আর কোথাও পড়ানো হয় না। সহমর্মিতা, সহানুভূতি, সহযোগিতা, এগুলো সব বললে আজকালকার বাচ্চারা অনেকেই বুঝবে না অনেক স্কুলে। এইগুলোকে ফিরিয়ে আনা, ভ্যালু এডুকেশনের যে অভাব, যেটা এখন রামকৃষ্ণ মিশন খানিকটা ধরে রেখেছেন, বাকি সরকারি বেসরকারি স্কুলে তুলনামূলকভাবে অনেক কম, সেই জায়গাটাকে আমাদের পুনরুত্থান ঘটাতে হবে। তাহলে পরেই আমরা তার যে নির্দেশিত পথ সেই পথে খানিকটা যেতে পারবো। আর কথা জানেন আপনারা, উনি বলেছিলেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ছাড়াও, মানে পেশি শক্তিকে যদি শক্তি করতে, পেশিকে যদি শক্ত করতে আমরা না পারি, বাইসেপকে যদি আমরা শক্তিশালী করতে না পারি, তাহলে গীতা যে পড়ছি আমরা সেটাও ভালোভাবে পড়ে উঠতে পারবো না। এরকম তিনি আহ্বান জানিয়েছিলেন তরুণ সমাজের কাছে যে তরুণ বন্ধুরা তোমরা শক্তিশালী হয়ে ওঠো। এবং সেই লক্ষ্য নিয়ে শুধুমাত্র কুসংস্কারের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার জন্য আজকে বিবেকানন্দ হচ্ছেন সমানভাবে প্রাসঙ্গিক। এবং আজকের যুগে দাঁড়িয়েও যদি যুব সমাজের এই আইকন, তার জীবন দর্শন যদি আমরা তার বাণী
জীবনী আমাদের প্রয়োগের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি সমাজের অভ্যন্তরে, তাহলে বোধহয় আমাদের মধ্যে যে সাম্প্রদায়িকতা, হানাহানি থেকে শুরু করে, কুসংস্কার থেকে শুরু করে বিজ্ঞান মনস্কতার যে অভাব, তা খানিকটা আমরা দূর করতে পারবো। এইটুকু হচ্ছে আমার বিবেকানন্দ সম্পর্কে বলার বিষয়। আর আর যার সম্পর্কে স্মৃতিচারণ করার কথা দ্বিতীয় পর্বে। এখন ঘটনাটা হচ্ছে যে এত ঝগড়া করতাম আমি, আমার সাথে সবচেয়ে বেশি ঝগড়া হতো শৈলেন বাবু, কারণ উনিও খানিকটা পাগল ওই স্বপন বাবুর ভাষাতে, আর আমিও স্কুল নিয়ে খানিকটা পাগলামি করি। তাহলে এই পাগলে পাগলে মিল হয় না, চট করে দেখবেন। ভদ্রলোকে হয়তো চট করে মিল হয়ে যেতে পারে, পাগলে পাগলে কিন্তু চট করে কোনো মিল হয় না, দেখবেন আপনারা সাধারণত হয় না। এ একদিকে হাঁটছে তো ও একদিকে হাঁটবে, তিনি একদিকে হাঁটবেন। উনি একটা কিছু করলেন, দুম করে আমার পছন্দ হলো না, দুম করে আমি কাউন্টার করে ফেললাম সেটা। বাকিরা হয়তো একটু রয়ে বসে করছে, আমার ওই তরটুকু আর সইতো না। আর অনেক সিনিয়র মানুষ, তিনি বারে বারে গেছেন। আমার সঙ্গে একটা ঘটনাচক্রের পরিচয় হয়েছিল। মানে ওনারা প্রথমে পুরুলিয়াতে কাজ শুরু করেছিলেন, পুরুলিয়া কাউন্সিলে গেছিলেন ওনারা, ডিপিএসসিতে যে প্রাইমারি কাউন্সিল হয় আমাদের, সেই কাউন্সিলে ওনারা গেছিলেন এবং ওখানে যে ওনারা কয়েকজন টিচারের নাম চেয়েছিলেন যারা স্কুলে ভালোভাবে কাজ করে। তখন সেটা অনেক আগে, আমরা তখন সেই সদ্য হয়তো চাকরিতে ঢুকছি। তখন আমাদের ওই সুনীল বাবু বেঞ্চামণি, অনেকে চেনেন এখানে দিগ্গজের সদস্যরা, সেই সুনীল বাবু এবং সাধু বাবু পুঞ্চা, এদের কয়েকজনের নাম দেওয়া হয়েছে। মানে ওদের স্কুল থেকে সেই বছর কয়েকজন এখানে স্টেটে খেলতে এসেছিল। তাহলে তাদের রেকমেন্ড করলেন সেই সময় ডিপিএসসি চেয়ারম্যান, ওনারা কাজ করতেন বেঞ্চাবনিকে কেন্দ্র করে এবং বেঞ্চাবনির আশেপাশে আমাদের মানবাজার ব্লকেরই একটা পার্ট, সেই জায়গাতে তারা কাজটা করতেন, পুঞ্চা ব্লকের একটা অংশে এবং মানবাজার ব্লকের একটা অংশে। ওনারা 2000 সম্ভবত 8 সালে মানবাজার একটা বড় করে অনুষ্ঠান করার পরিকল্পনা করলেন, ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা করতে হবে মানবাজার শহরে। এখন যারা সেই সময় যুক্ত ছিলেন তাদের মানবাজার শহরের সাথে কোনো যোগাযোগ ছিল না, তাহলে আয়োজন করতে গেলে মানবাজারের লোক দরকার। তখন আমাদের ওখানে একজন পুস্তক ব্যবসায়ী এসেছেন, যিনি দিব্যাঙ্গকে খানিক সাহায্য করেন, ওই যাবতীয় মালপত্র নিয়ে যাওয়া, তার বাস চলে কলকাতা থেকে, খাতা পত্র সোয়েটার যা দেওয়া হয় তিনি নিয়ে যান। তিনি আমাকে ফোন করে ডাকলেন, আমি এখানে উপস্থিত হলাম, সুনীলবাবুর সাথে কথা হলো। উনি ফোনে শৈলেনবাবুর সাথে, তখন সবাই ছোট ছোট ফোন, শৈলেনবাবুর সাথে কথা বলালেন। উনি কথা বললাম আমরা, যে উনি বললেন তাহলে মাস্টারমশাই আপনাকে আসতে হবে, এখানে একটা অনুষ্ঠান করবো আমরা, ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে। পরে আমরা দেখলাম যে তাহলে ভালো জিনিস, আমরা তো প্রাইমারিতে সারা বছরেই প্রতিবার একবার করে করি, দুবার করে করার একটা স্কোপ পাওয়া যাচ্ছে। তখন আমরা সেটাতে সানন্দে রাজি হয়ে গেলাম। আমি আমার কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে আমরা আরএমআই, ওই যে স্কুল আছে বাজারের সেন্ট্রাল স্কুল, আমার বাবা যে স্কুলে হেডমাস্টার কোথায় ছিলেন, সেই হাই স্কুলে আমরা প্রতিযোগিতাটা আয়োজন করে ফেললাম। ওইটাই হচ্ছে মূল স্কুল, হাই স্কুলটাই মানবাজারে। এবং উনি সেই কাজ করতে করতে নানা রকম নির্দেশ দিতে লাগলেন, এই ভোরে উঠে যোগব্যায়াম শেখানো হবে, সবাইকে জড়ো করে দিতে হবে, এই সবাইকে সুজি খাওয়াতে হবে, এখান থেকে কেক, কলা, পাউরুটি, বিস্কুট, বাস টাস, লোক লস্কর করে ওনারা অনেক বড় লম্বা দল ওনারা পৌঁছাতেন ওখানে। আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করতাম। এবার পৌঁছে যাওয়ার পরে কাজ করতে করতে এই কাজের মাধ্যমে আলাপ, ফর্মাল যে আলাপ হয়েছে শৈলেনবাবুর সাথে আমার মনে নেই, আর কোথায় সম্ভবত হয়ও নি। কাজ করতে করতে সেই আলাপটাই প্রগাঢ় বন্ধুত্বে পরিণত হয়েছে, অসমবয়সী বন্ধুত্ব যদিও, সেই বন্ধুত্বে পরিণত হয়েছে। এবং এই যে কাজের মাধ্যমে যে আলাপ, সেই আলাপটাকে আমরা, উনি আমৃত্যু যেমন জারি রেখেছিলেন, আমরাও সেটা আমৃত্যু জারি রাখার চেষ্টা করবো আমরা। এখন ঘটনাটা হচ্ছে যে শুধু ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা করতে দিব্যান তা নয়, দিব্যান আমাদের ওখানে শীত বস্ত্র দিয়েছেন প্রতি বছর। আমাদের ছেলেমেয়েরা ক্লাস 1-এ এমনভাবে দেওয়া হতো, 7 রকম খাতা, পেন্সিল, ইরেজার, সোয়েটারটা যেত এমনভাবে, প্রথমে সোয়েটার যেত, পরবর্তীকালে সুইট শার্ট দেওয়া হতো। যখন আমরা দেখলাম যে এটা পাচ্ছে ছেলেমেয়েরা, এবং শুধু দেওয়া না, দিব্যাঙ্গের যারা যেতেন, বিশেষ করে শৈলেনবাবু তো দুমরাক্কা, আমি যত অনুষ্ঠান করছি, বাচ্চারা অনুষ্ঠান করছে, কোন সময় উনি পেছনে যে কার খাতা চেক করছেন, যে খাতায় ঠিক ঘরে ঘরে লিখছে কিনা, খাতাতে ঠিকঠাক যেভাবে ডিরেকশন দেওয়া আছে, প্রত্যেককে ডিরেকশন দেওয়া থাকতো, তার 14 পাতার ডিরেকশন, এইভাবে বাংলার খাতা ব্যবহার করতে হবে, এইভাবে ইংরেজির খাতা ব্যবহার করতে হবে, এইভাবে গণিতের খাতা ব্যবহার করতে হবে, সব ডিরেকশন দেওয়া। সেই ডিরেকশন মানছে কিনা আমাদের ছেলেমেয়েরা, বিশেষ করে ট্রাইবেল ছেলে মেয়ে, এদের বাংলা বলানোটাই জটিল, তারপরে আবার তাদেরকে অন্য ইংরেজি ভাষা পড়ানো বা গণিতের কাজ করানো, আবার খাতার ঘর মেনে মেনে কাজ করানো, ওইটা কিন্তু খুব যত্ন সহকারে তিনি লক্ষ্য করতেন। এবং শুধু সেটা যত্ন সহকারে লক্ষ্য করা নয়, আমি এমনও হয়েছে মানবাজারে ওনার থাকার ব্যবস্থা করেছি। উনি দুম করে বাসটা বড়াবাজার পর্যন্ত যায়, যে বাসটা কলকাতা থেকে যায়, উনি লাকা চলে গেলেন।
উনি দুম করে পুঞ্চার একটা স্কুলের রাস্তায় নেমে গেলেন মাঝপথে। কেন না, ওখানে গ্রামে উনি রাত্রি বাস করবেন, গ্রামের কয়েকজন মানুষের সাথে থাকবেন, গ্রামের মানুষের চিন্তা ভাবনা কি, তারা কি চাইছেন, তাদেরকে কিভাবে সাহায্য করা যায়, এই সমস্ত বিষয়টা উনি তাদের সাথে কথা বলে সারা রাত্রি কথা বলবেন। আমাকে নির্দেশ দেওয়া হলো যে স্কুলে যাতে, স্কুলে তো প্রাইমারি স্কুলে তার বেড নেই, যাতে তাদের খাট জোগাড় করে দেওয়া যায়। সেই খাট জোগাড় করে দিলে সেই খাটে ওনারা রাত্রি যাপন করতেন। এরকম রাত্রি যাপন অনেকেই করেছেন, বসাকদা আছেন, অরবিন্দদা আছেন, আমি কয়েকজন সিনিয়র কানাইদা আছেন, সবার নাম বলতে পারলাম না, আমি মার্জনা করবেন, সবাই করেছেন এটা। ঠিক আছে, তাহলে হয়তো অনেকটা সময় চলে যাবে। এরপরে এইটা কাজটা হতে লাগলো, এর সাথে পরবর্তীকালে একটা যুক্ত করলাম আমরা, ওনার পরামর্শ দিলেন, আমরা সঙ্গে সঙ্গে এটা গ্রহণ করলাম যে ছেলে মেয়েদের তো এত সাংস্কৃতিক প্রতিযোগিতা করাচ্ছি আমরা, তা থেকে সবাই বিবেকানন্দ নিয়ে জানছে, আসছে, রুটি কেক কলা পাউরুটি খাচ্ছে, আবৃত্তি করছে, লাভ ঝাপ দিচ্ছে, লং জাম্প হাই জাম্প করছে, বাড়ি চলে যাচ্ছে, বিবেকানন্দ যাচ্ছে কোথায় আমার। তখন ঠিক হলো যে বিবেকানন্দ জীবনী নিয়ে একটা প্রদর্শনীর ব্যবস্থা করতে। ওনারা এই গোল পার্ক থেকে আমাদের ওখান থেকে নিয়ে এলেন জীবনী সম্মিলিত পোস্টার, ওনারা নিয়ে এলেন। সেই পোস্টার 2-3 সেট পুরুলিয়াতে গেল, আমরা আবার ওই স্কুলে সব টাঙালাম আমরা পোস্টার, যে তোমরা বাচ্চারা পড়ে পড়ে দেখো, পড়ে পড়ে 1 2 3 4 করে পড়ে পড়ে এটা পুরো হল ঘর জুড়ে টাঙিয়ে দেওয়া হতো, তোমরা পড়ে পড়ে দেখো, আমরা তারপরে প্রশ্ন করবো। বিশেষ করে উদ্যোগ নিতেন জহরদা আছেন এখানে, একদম সামনেই বসে আছেন, তার মুখটা বেশি মনে পড়লো আমার, উনি বেশি উদ্যোগ নিতেন এই ক্ষেত্রটাতে, যে ওই পড়লো কি না, পড়ে বুঝলো কি না, জানলো কি না, গান যাচাই করে নেওয়া, তাৎক্ষণিকভাবে মূল্যায়ন একটা করে নেওয়া, এরকম একটা বিষয় তৈরি হলো। কুইজেও আমরা প্রায় দিতে শুরু করলাম। এই কাজগুলো দিব্যাঙ্গের উদ্যোগে হতে লাগলো। এই করতে করতে হঠাৎ আমাদের মাথায় দুর্বুদ্ধি এলো, 2014 সাল বোধহয় সম্ভবত, সেই সময় একটা প্ল্যানিং করলাম আমরা যে আচ্ছা, মেদিনীপুর একভাবে কাজ করছে, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া আরেকভাবে কাজ করছে, বাঁকুড়া আরেকভাবে কাজ করছে, আমাদের বীরভূম আরেকভাবে কাজ করছে, সবাইকার কাজগুলোকে সূত্রায়িত করা যায় কিনা, মানে একসাথে মালাটা গাঁথা যায় কিনা, এটা একটা কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা। তখন উনি বলে তাহলে কি করা যাবে, আপনি তাহলে একটা সেমিনার করা যেতে পারে, যেখানে সব জেলার টিচাররা যাবেন ওখানে প্রতিনিধি হিসেবে, সেখানেও অনেকেই গেছিলেন দিব্যাঙ্গের মেম্বাররা। এবং তখন একটা সেমিনারের পরিকল্পনা, শিক্ষার মান উন্নয়ন, প্রাথমিক শিক্ষায় শিক্ষার মান উন্নয়ন, এরকম একটা কর্মশালা তৈরি করা হলো। আমরা ডিপিএসসির চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছিলাম, সেখানে এসেছিলেন বিডিও, বিশেষভাবে সাহায্য করেছিলেন মানবাজার ব্লকের বিডিও, এখন উনি নবান্নতে পোস্টিং আছেন, সাহেব দেব বলে ভদ্রলোকের নাম। এরা সবাই সাহায্য করলেন, ব্লকে থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দেওয়া হলো, রান্নার ব্যবস্থা করে দেওয়া হলো। আমরা পুরো খাওয়া দাওয়ার ক্যাটারিং এ দিয়ে দিলাম যে আমরা কেউ ওই কাজে জড়াবো না, কারণ আমরা তো তাহলে সেমিনার শুনতে পাবো না। তাতেই আমি অনেক কম শুনেছি। আবার সোহেল বাবু, এই যে আমি কম শুনছি সেটাও লক্ষ্য, আমাকে আবার 3টে প্রশ্ন, বুঝতে পারছেন তো, যে আমি শুনেছি কিনা, আমাকে উত্তর দিতে হয়েছে। এবার আমার মাস্টারমশাইয়ের হয়তো এমনও হয়েছে আমি শুনিনি, ওই ভাষা ভাষা চা দিতে দিতে শুনেছি, তার থেকে উত্তর দিয়ে কোনো করে সেই বৈতরণীকে আমি পাস হয়ে গেছি, এরকম বিষয়টা হয়েছে, বুঝতে পারছেন তো। বাকিরা যারা হলে বসে আছে তারা হয়তো ঠিকঠাক করে উত্তর দিতে পারছে। তখন আবার উনি রেগে যাচ্ছেন যে এই লোক তো শুনছে না, এ উত্তর দিয়ে দিচ্ছে, তোমরা কি করছো এখানে বসে, বোঝা গেল জিনিসটা। এরকম একটা বিষয় কাজ হয়েছে অনেক সময়। আর দুটো বড় প্রোগ্রাম করতাম আমরা, বিবেকানন্দের জন্মদিবস পালন এবং চিকাগো বক্তৃতা দিবস উদযাপন, দুটোই কিন্তু খুব বড় আকারে হতো, সমস্ত স্কুল, সমস্ত প্রাইমারি স্কুল হতো। প্রথম দিকে দিব্যাঙ্গ কিছু টাকা পয়সা দিতেন, কিন্তু অর্থ সাহায্য মানে টিফিন ইত্যাদি ইত্যাদি করার জন্য, প্রভাত ফেরি, কুয়োর ব্যাংক নাটক মঞ্চস্থ করা, বিবেকানন্দের উপরে কুইজ, এরকম নানান প্রোগ্রাম দিয়ে সাজানো হতো। তাই যাই হোক আর কি, সেটা যেটা হলো যে এই দুটো প্রোগ্রামের পরে পয়সাটা বন্ধ হয়ে গেল, আর দিব্যাঙ্গ তখন হয়তো টানতে পারছেন না। তো স্যার রিকোয়েস্ট করলেন যে আপনারা সবাই স্কুলে স্কুলে করুন, পয়সা না দিতে পারলেও করুন। আমরা ম্যাক্সিমাম স্কুল কিন্তু ওনার যে আদর্শ, সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই দুটো কর্মসূচিকে এখনো ধারাবাহিকভাবে ধরে রেখেছি। যে আমি আজকে কলকাতায় এলাম, স্কুলে কিন্তু বিবেকানন্দ নিয়ে অনুষ্ঠান হচ্ছে, বিবেকানন্দের জীবনীর প্রদর্শনী টাঙানো হয়েছে, ওখানে পোস্টার আছে স্কুলে। একজন ভাগলপুর ইউনিভার্সিটির একজন দিদিমণি, তিনি স্পেশাল এনডিএম করিয়েছেন আমাদের ছুটির দিনে রবিবারে। আমরা সরকার কোনো সাহায্য দেবে না আমাদের, কিন্তু পায়েস বিবেকানন্দ নাকি খেতে খুব ভালোবাসতেন, ওনার জন্য